আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেশের রাজনীতি একরকম স্তব্ধ। জাতীয় নির্বাচনের পর আহ, দৃশ্যমানভাবে সেরকম মুখোমুখি কর্মসূচি, রাজপথের আন্দোলন তেমন একটি দেখা যাচ্ছে না। অর্থনীতি নিয়েও প্রশ্ন অনেকেই তুলছে। অর্থনীতিটা মোটামুটি টালমাটাল অবস্থায় রয়েছে, অর্থনীতিবিদরা কথা বলছেন, কিন্তু সরকার বলছে আমাদের অর্থনীতি খুবই রোবাস্ট অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষ আমি যদি আজকের কথা বলি, লিটার প্রতি সয়াবিনের তেল বৃদ্ধি পেয়েছে 10 টাকা। বলা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে এই মূল্য বাড়ানো হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তার মানে অন্যান্য দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পাবে অচিরেই, এটাই বোঝা যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতা সূচকে প্রায় 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এই প্রশ্নের জবাবে জনাব ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্র কত ধাপ পিছিয়েছে সেই প্রশ্ন তিনি করতে চান। স্থানীয় সরকার নির্বাচন আমাদের প্রায় দরজায় কড়া নাড়ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই প্রথম বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে প্রার্থীকে নির্বাচন কমিশনের সামনে থেকে অপহরণ করে নিয়ে গেছে, যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এবং তা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। এমন নির্বাচনী অবস্থায় কতটা ভালো নির্বাচন, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে, এমন প্রশ্ন উঠছে। আরো অন্যান্য বিষয় তো রয়েছেই। বিএনপির গন্তব্য কোথায়, বিএনপি কি করছে, সে নিয়েও আমরা শুনবো। আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল। আছেন ডক্টর সায়েম আমির ফয়সাল সামি, তিনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাকের পার্টি, এবং রয়েছেন ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, তিনি সহযোগী অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি শুরু করছি ডক্টর সায়েম সামি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন অর্থনীতিবিদ এবং আপনাকে অনেক ধন্যবাদ, আজকে প্রথম আপনি ফেস দ্য পিপলে এসেছেন, সেজন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি একজন অর্থনীতিবিদ, আমাদের কাছে আমি একজন অর্থনীতিবিদ নই। সাধারণ মানুষ অর্থনীতি তেমন বোঝে না। সাধারণ মানুষ মনে করে যে যে ভালো থাকলে অর্থনীতি ভালো, আর মানুষ খারাপ থাকলে অর্থনীতি খারাপ। সরকার দাবি করছে অর্থনীতি বর্তমানে খুব ভালো আছে। আপনি কি মনে করেন কিনা মানুষ ভালো আছে? যদি আমি বলি যে আজকে যে 10 টাকা সয়াবিন, 10 টাকা লিটারে সয়াবিন তেলের দাম বাড়ানো হলো, অজুহাত দেয়া হয়েছে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে। যুদ্ধ শুরু হলো গতকাল, আজকে লিটার প্রতি 10 টাকা বাড়ানোর এই অজুহাত কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? তাও এমন বক্তব্য দিয়েছে আমাদের বাণিজ্য মন্ত্রী। আপনার কাছ থেকে শুরু করতে চাই, এটি দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে তেলের প্রয়োজন, কিন্তু তেলের দাম সারা বিশ্বে কমেছে এই যুদ্ধের কারণে, বাংলাদেশে বেড়েছে, এমনটাও কথা। আপনার কাছে শুরু করে ডক্টর সাইম ফয়সাল সামি। ধন্যবাদ সাগর ভাই, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকল উদ্দেশ্যে সালাম এবং সম্মানিত সহ-আলোচকদের আমার শুভেচ্ছা। আমাদের বিগত 4টি ফিসকাল ইয়ার আমরা দেখেছি, 2020, 2021, 2022, 2023-এ আমাদের অর্থনীতি কিন্তু আসলে সত্যিকার অর্থে একটি কঠোর সময় দিয়ে কিন্তু পার করছে। এটা হচ্ছে একদম চিরতরে প্রত্যন্ত অঞ্চলের মানুষের বাস্তবতা। এখন বর্তমানে যে অর্থনৈতিক সংকটটা যাচ্ছে, আপনি মূল্যস্ফীতির তীব্রতার পাশাপাশি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ক্রাইসিসের পাশাপাশি আপনি দেখবেন বিগত 1.5 বছরের দ্বারা আমাদের কারেন্ট অ্যাকাউন্ট, যেটা আমাদের প্রায় $30 বিলিয়ন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট ছিল, সেই ডেফিসিট কিন্তু এখন মানে পজিটিভ $1 বিলিয়ন আনতে বাধ্য হয়েছে। এখন র্যামিফিকেশনটা কিন্তু আপনি ট্রেড ব্যালেন্সে কিন্তু অত্যন্ত অত্যন্ত সংকটজনক একটি বাস্তবতা কিন্তু বাংলাদেশে বর্তমান বিরাজ করছে। এই প্রেক্ষিতে আমার বলতে হয় যে বৈশ্বিক অর্থনীতি অনেক দেশই আছে। আপনি যদি মানে টার্কিশ লিরার কথা চিন্তা করেন, আর্জেন্টিনিয়ার পেসোর কথা চিন্তা করেন, মেক্সিকান পেসোর কথা চিন্তা করেন, এমনকি আপনি যেখানে বর্তমানে অবস্থান করছেন সাগর ভাই, আপনি যদি কেনেডিয়ান ডলার ইউএস ডলারের বিপরীতে যদি দেখেন, এবং দেখা যাবে যে বিগত 1 বছরে কিন্তু 6.5 থেকে 8%-এর কিন্তু কোল্যাপস কিন্তু আমরা দেখেছি। এটা হচ্ছে বর্তমান অর্থনৈতিক বৈশ্বিক বাস্তবতা। এখন বাংলাদেশে যে বাস্তবতাটা হয়েছে, দেখেন বাংলাদেশ এমন একটি পর্যায়ে গিয়েছে এখন, আমি বলবো যে 2017, 18, 19 পর্যন্ত কিন্তু অর্থনীতিতে সোচ্চার অবস্থায় থাকার একটি সম্ভাবনা ছিল, কিন্তু 2020-এর পরে আমাদের পর্যায়ক্রমে যে 4টি অর্থ বছর আমরা পার করে আসলাম, সেখানে চরম ভোগান্তি যাচ্ছে। এবং ভোক্তার থেকে শুরু করে, উদ্যোক্তা থেকে শুরু করে, ব্যবসায়ী থেকে শুরু করে, আমরাও আমরা আমাদের দলীয় পর্যায় থেকে কিন্তু আমরা আমাদের প্রায় 12,000 মানুষের আমরা কর্মসংস্থান আমরা সৃষ্টি করেছি। আমরা 100-এর অধিক পণ্য আমরা উৎপাদন করছি, যাতে করে আমাদের সংগঠনের মাধ্যমে যাতে হাজার হাজার মানুষের যাতে কর্মসংস্থান হয়, তাদের যাতে উৎপাদন সক্ষমতা যাতে মানে বৃদ্ধি করে, তাদের যাতে
রুজি রোজগারের যাতে ব্যবস্থা হয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে বর্তমানে মানুষের যে কষ্ট যাচ্ছে, আপনি চালের দাম থেকে শুরু করে আপনি আলুর দাম থেকে শুরু করে টোটাল সাপ্লাই চেইনটা, কিন্তু গ্লোবাল সাপ্লাই চেইন এবং লোকাল সাপ্লাই চেইনে চরম একটি ভোগান্তি আসছে। এটা কোনোভাবে কেউ অস্বীকার করতে পারবে না। এবং আপনি যদি মূল্যস্ফীতির রেকর্ড দেখেন, বর্তমানে বলা হচ্ছে যে আমাদের বিবিএস অনুযায়ী 9.95%, 10%, 11%, কিন্তু মূল্যস্ফীতি বর্তমানে ইয়ার অন ইয়ার গ্রোথ কিন্তু আসলে 15%-এর ঊর্ধ্বে। এটা হচ্ছে একদম বর্তমানে তৃণমূল পর্যায়ের বাস্তবতা। এবং সার্বিক জরিপ আমি যদি বাদও দিয়ে দেখি, আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আপনি জানেন, এবং আমাদের অর্থনীতিবিদরাও তুলনামূলকভাবে আলোচনায় আনার চেষ্টা করেছিল যে আমাদের নেট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা আমাদের $43 বিলিয়ন ছিল, গ্রোস রিজার্ভ $48 বিলিয়ন ছিল, আজকে ব্যালেন্স অফ পেমেন্টস মেথড 6 অনুযায়ী আপনি যদি দেখতে পারবেন যে বর্তমানে কিন্তু আজকে $15.6 বিলিয়ন এসে পৌঁছেছে। তো আই ডোন্ট ক্যাটাগরিক্যালি ডিনাই, এটা কি অফকোর্স আজকের কথা বাংলাদেশ বলছেন? 15 বিলিয়নে এসছে? $15.6 বিলিয়ন নেট রিজার্ভস। এখন আমি কেন $15.6 বিলিয়ন বলছি, এটা আমাদের একটু স্পষ্ট করতে হবে। আমরা $4.7 বিলিয়ন কিন্তু আইএমএফ এর থেকে ঋণ নিয়েছি। তো আমি বলবো অ্যাবসলিউট নেট রিজার্ভস। হুম। তো সেই জিনিসটা $15.6 বিলিয়ন, অফকোর্স এখানে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত আমাদের রেমিটেন্স প্রবৃদ্ধি কিন্তু বেড়েছিল 2.10 মার্কিন ডলার থেকে $2.16 বিলিয়ন পর্যন্ত কিন্তু আমরা বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। কিন্তু বিগত অর্থ বছরে, যেখানে আমাদের রোজার ঈদও ছিল হুম। বিগত মাসে, সেখানে আমরা দেখতে পারলাম $1.98 বিলিয়ন মার্কিন ডলার। তারপরে বলবো যে $2 বিলিয়ন যে আমাদের সেন্ট্রাল রিজার্ভের যে টার্গেট রয়েছে, সেটার সমসাময়িক যে টার্গেট অনুযায়ী কিন্তু আমরা উই আর প্রোগ্রেসিং। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে আজকে প্রত্যন্ত অঞ্চলের মানুষ যে কষ্টে আসছে, আমরা তো অস্বীকার করতে পারি না। আমরা যারা গ্রাসরুট লেভেলে যাই, মানুষের ভোগান্তি জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, নিজ চোখে সরজমিনে আমরা পর্যবেক্ষণ করতে পারছি। এখানে কোনোভাবে অস্বীকার করা যায় না যে প্রত্যন্ত অঞ্চলে মানুষের সঞ্চয়, তাদের পারচেসিং পাওয়ার, তাদের ইনকামের সেভিংস এবং তার যে ডিসপোজেবল ইনকাম, যে খরচ করার, ব্যয় করার যে সক্ষমতা, সেটা প্রচন্ড ভাবে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এটা কোনোভাবে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, অবশ্যই কোভিড একটা ফ্যাক্টর, এটা আনডিনায়েবল ফ্যাক্টর, একটা গ্লোবাল সাপ্লাই চেইন একটা ক্রাইসিস সৃষ্টি করেছে, এবং 2022-তে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ একটা প্রভাব ফেলেছে। কিন্তু ইট ডাজ নট জাস্টিফাই, এখানে কোনোভাবেই জাস্টিফিকেশন কোনো সুযোগ নাই। বাংলাদেশের ইন্টারনাল ইকোনমিক ম্যানেজমেন্টের চরম মিসম্যানেজমেন্ট হয়েছে। বাংলাদেশের বাজেটে এখন পর্যন্ত $30 বিলিয়ন বাজেট ডেফিসিট রয়েছে। আমাদের 2022 অর্থ বছরে আমাদের $30 বিলিয়ন আমাদের ট্রেড ডেফিসিট ছিল, বাণিজ্য ঘাটতি রয়েছিল। তো একদিকে বাণিজ্য ঘাটতি আর একদিকে বাজেটে ঘাটতি। তারপরে ব্যাংকগুলো, আমাদের 55টা ব্যাংকের ভিতর দেখা গেল 18টা ব্যাংক কিন্তু অন্ততপক্ষে বলা যায় চরম নন পারফর্মিং লোনস এর কিন্তু ব্যাপক কিন্তু প্রবৃদ্ধি হয়েছিল। এবং নন পারফর্মিং লোনস এর একটাই কারণ ছিল, যারা ডিরেক্টর ছিল, যারা স্টেট অ্যাপারেটাসের যারা দায়িত্বে যারা ছিল, তাদের থেকে কিন্তু আমরা, যেখানে মানুষের কাস্টোডিয়ান অফ ট্রাস্ট, কাস্টোডিয়ান অফ স্টেট অ্যাসেট, কাস্টোডিয়ান অফ ডিপোজিটার অ্যাসেটের মানুষ যখন আত্মসাৎ করা হয়েছিল, এটা আত্মসাৎ বলা যায়, লন্ডারিং বলা যায়, এটা করাপশন বলা যায়, যেটাই বলতে চাক না কেন, এখানে ব্যাংকিং সেক্টরে নন পারফর্মিং লোনস এর কারণে কিন্তু আজকে টাকার মূল্য ডলারের বিপরীতে প্রায় 30-32% কিন্তু কোল্যাপস করেছে ফর্মাল এক্সচেঞ্জ রেটে। এর জন্য আমাদের আমদানি ব্যয় আমাদের মিটাতে কিন্তু চরম ভোগান্তি যাচ্ছে। তো তারপর এখনো বলতে হচ্ছে যে আমাদের 7 থেকে 8 মাস আগে যে অর্থনৈতিক যে অবস্থাটা ছিল, যে মন্দার একটি আশঙ্কা ছিল, সেখান থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন অর্থনীতিবিদ হিসাবে, দ্য রিস্ক অফ ডিফল্ট ইজ সাবস্ট্যান্সিয়ালি লেস। আমাদের যেই ডিফল্টের যে সম্ভাবনা ছিল, যে মানে শ্রীলঙ্কান রুপির মতো কি বাংলাদেশের টাকা কি কোল্যাপস করার সম্ভাবনা ছিল নাকি, সেখান থেকে অনেকটুকু আমরা বেরিয়ে আসতে আমরা সক্ষম হয়েছি। তারপরও বলছি, এখনো প্রুডেন্ট মেজার গুলা আমাদের এখনো পর্যালোচনায় আমাদের থাকতে হবে, এবং আমাদের সঠিকভাবে মূল্যায়ন করতে মানে হবে, এক কথা কি, সঠিকভাবে আমরা আমাদের পর্যবেক্ষণ করতে হবে। অর্থনৈতিক অবস্থা কি আমাদের দেশে ভালো অবস্থায় আছে কিনা আপনার কাছে? নো নো নো, এখন দেখতে হবে মানে অ্যাজ এ ফিগার অফ স্পিচ আপনি কার সাথে কথা বলছেন। যদি আপনি বাংলাদেশের সব থেকে ধনী প্রথম সারি 100 ব্যক্তিত্বের সাথে আপনি কথা বলেন, তাদের দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের অর্থনৈতিক চরম ভালোভাবে অবস্থানে বর্তমানে রয়েছে। কিন্তু অপরদিকে যখন আপনি প্রত্যন্ত অঞ্চল মানুষের কথা যাবেন, আমি এটা পরিষ্কারভাবে আমি সবসময় সাগর ভাই বলেছি, বাংলাদেশের যে সব থেকে বড় মানে সমস্যাটা মানে যেটা রয়েছিল, এই যে ট্রিকল ডাউন ইকোনমিক থিওরিটা, এটা আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণীয় পর্যায়ে যারা রয়েছে,
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছে এবং রাষ্ট্রযন্ত্রে যারা নিয়ন্ত্রণে যারা দায়িত্বে যারা রয়েছে, আমি স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের ট্রিকল ডাউন থিওরিটা কিন্তু সম্পূর্ণভাবে, যেহেতু একটা পিরামিড স্কিমের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল, দ্য পিপল এট দ্য টপ 1% এর যে 1%, 0.0001% যারা রয়েছে, যারা আজকে বাংলাদেশের অর্থনীতি দেখা যায় 70 থেকে 80% নিয়ন্ত্রণ করছে, তাদের কাছে কিন্তু আজকে সমগ্র বাঙালি জাতি কিন্তু জিম্মি হয়ে গেছে। ইট ইজ নট আ পলিটিক্যাল ইস্যু। বাংলাদেশে কিন্তু ভবিষ্যতে কিন্তু সিমিলার টু দ্য কোল্যাপস অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, আপনি দেখেছেন যখন সোভিয়েত ইউনিয়ন যখন কোল্যাপস হয়েছিল, এই ইকোনমিক পিলার গুলো, ইকোনমিক পিরামিড যেভাবে সৃষ্টি করা হয়েছিল, রোমান আব্রামোভিচ থেকে বরিস ইয়েলসিনের যে অলিগার্করা ছিল, দিস ইজ এক্সট্রিমলি ড্যামেজিং। বাংলাদেশের অলিগার্কের শ্রেণীর সংখ্যা তো খুবই কম, কিন্তু যারা সাফারার তাদের সংখ্যা বিশাল একটা সংখ্যা, এবং সেই বিশাল সংখ্যাটা উপরে উপরে মরার উপরে খাড়ার ঘা মনে করেন কিনা আজকে যে 10 টাকা লিটারে তেলের দাম বাড়ানো হয়েছে এবং অজুহাত দেওয়া হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। গতকালকের যুদ্ধের কারণ কি এই 10 টাকা বাড়ানোর সুযোগ আছে? এটা কি আপনি কিভাবে দেখেন? আরো তো আমি মনে করি না সুযোগ রয়েছে। বর্তমানে আমাদের সাপ্লাই চেইন যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো, যদি সকলের জন্য ইম্পোর্ট কোটাটা যদি উন্মুক্ত করে দিতে হতো, যদি দেওয়া যেত, তাহলে আমি মনে করি এই বর্তমান যে ক্রাইসিসটা রয়েছে সেটা হতো না। আমরা 2015 থেকে 2019 সালের কিছু ভুলের জন্য, বিশেষ করে ব্যাংকিং খাতে ভুলের জন্য কিন্তু খেসারতটা কিন্তু আজকে আমাদের দিতে হচ্ছে, আমরা বাধ্য হচ্ছি দিতে। এখনো আমি আবার বলছি যে বাণিজ্য ঘাটতি রেখে, আমরা বাজেট ঘাটতি রেখে কিন্তু একটি দেশের অর্থনীতি নির্মাণ করা যায় না। আপনি যখন, আমাদের অনেক অর্থনীতিবিদ রয়েছে এবং আওয়ামী লীগের অনেক নীতি নির্ধারণীয় পর্যায়ে রয়েছে এবং বিউরোক্র্যাটস অনেক, আমাদের সাথে আমার উঠা বসা হয়, আমি তাদেরকে একটাই প্রস্তাবনা সবসময় দিয়েছি যে এক্সটার্নাল ডেট টু জিডিপি রেশিও, যে আমাদের গভর্নমেন্ট বরোয়িং যেটা হচ্ছে, বিদেশ থেকে বৈদেশিক ঋণ যেটা আমরা আমাদের ব্যালেন্স শিটের সাথে আমরা এনরোলমেন্ট করছি, এটা কিন্তু ভবিষ্যতে 2026, 28, 30, 2032 সালে কিন্তু এই খেসারত গুলো কিন্তু আমাদের দিতে হবে। ইউ ক্যানট কম্পেয়ার দ্য কানাডিয়ান ইকোনমি or the American economy to the Bangladesh economy. বাংলাদেশের অর্থনীতি মাত্র $400 বিলিয়ন একটি অর্থনীতি, আমেরিকার অর্থনীতি প্রায় 25 ট্রিলিয়ন মার্কিন ডলারের। তো দে ক্যান ইনকার ফার মোর ডেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকা ক্যান প্রিন্ট দ্য ইউএস ডলার, তারা কিন্তু ইউএস ডলারটা ছাপাতে পারে, সেই রিজার্ভ সক্ষমতা কিন্তু আমাদের নেই। আপনি ইন্ডিয়ার তুলনা করে দেখেন, ইন্ডিয়াতে আজকে বর্তমানে সেন্ট্রাল ব্যাংক রিজার্ভ ক্লোজ টু $600 বিলিয়ন, 600 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশটা আজকে $19 বিলিয়ন, সেটা হচ্ছে আমাদের গ্রোস রিজার্ভস বিফোর $4.7 বিলিয়ন IMF এর ডেট। তো এই বাস্তবতাগুলো আমাদের অবশ্যই আমাদের বিবেচনা আমাদের আনতে হবে, দেশের সার্বিক আনতে হবে। সেটার জন্য আসলে কোন বিষয়টাকে সবচেয়ে বেশি দায়ী করছেন? এর মধ্যে রাজনীতি কতটা দায়ী, রাজনৈতিক অস্থিরতা কতটা দায়ী, বিরোধী দল হিসেবে বিএনপিকে আপনি এই ক্ষেত্রে কতটা দায় দিতে যাবেন? এবং সরকার তো নিজেদের অবস্থা ভালো আছে বলেই দেখা যাচ্ছে এবং দাবি করছে। এতে আমরা যে রাজনৈতিক পরিমণ্ডলে যে অস্থিরতা এখনো দেখতে পাচ্ছি, সেটি হলো যে স্থানীয় সরকার নির্বাচন সামনে, কিন্তু নির্বাচন কমিশনের সামনে থেকে একজন প্রার্থীকে তুলে নেওয়া হয়েছে, অপহরণ করে নেওয়া হয়েছে। যদি এই ব্যাপারটিকে জনাব ওবায়দুল কাদের বলেছে এমন কিছু ঘটতে পারে, এর জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। সবকিছু ঘটতে পারে, যথাযথ ব্যবস্থা নিচ্ছে, নেয়া কতটুকু হয়েছে, এবং এই রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির মূল কারণ বা অন্যতম কারণগুলির মধ্যে কারণ বলে মনে করেন কিনা? এই যে এখানে ছোট্ট পরিসরে আপনার বাস্তবতা হচ্ছে রাজনীতি আর অর্থনীতি কিন্তু এক অপরের পরিপূরক। আজকে যদি গ্লোবাল ইকোনমিক ডিপ্লোমেসি দেখেন, ন্যাশনাল ইকোনমিক ডিপ্লোমেসি দেখেন, এটা সরাসরি কিন্তু সম্পৃক্ত থাকে বাংলাদেশের মানে রাজনীতির সাথে। এখানে কোনো অস্বীকার করার আমাদের কোনো সুযোগ নাই। এবং যে ঘটনাটা ঘটলো যে আমাদের একজন উপজেলা পরিষদ চেয়ারম্যান যেভাবে নির্বাচন কমিশনের সামনে আজকে আটক করা হলো, যেভাবে আমাদের মানে রাজনৈতিক পরিবেশটা আসলে শঙ্কাজনক ভাবে আমি মনে করি অবনতি ঘটছে, সেটা আমিও পরিষ্কার ভাবে বলেছি, আমি গণমাধ্যমের সামনে যে বলেছি যে আমার ব্যক্তিগতভাবে মাই রাইট টু এক্সারসাইজ মাই ডেমোক্রেটিক ফ্রিডম, আমার ডেমোক্রেটিক প্র্যাকটিস করারও কিন্তু আমার সেখানে কিন্তু সীমাবদ্ধতা আছে ব্যক্তিগতভাবে। আমরা আবার বলেছি যে আমরা জাকের পার্টি কিন্তু আমরা বিএনপির 36 দলের নেতৃত্বাধীন 36 দলেও আমরা নির্বাচনে অংশগ্রহণ করছেন। আমরা করছি না, আমরা একদম সীমিত পরিসরে করছি। কিন্তু সাগর ভাই, আমি বলবো যে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, যেটা 2026 সাল থেকে শুরু হচ্ছে, আমরা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ ইনশাল্লাহ আমরা টার্গেট রেখেছি প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে আমাদের প্রার্থীদের 4564 ইউনিয়ন পরিষদ। বর্তমান নির্বাচনী ব্যবস্থা আপনারা আস্থা রাখছেন? আপনি দেখবেন যে 2000 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের কিন্তু 233 আসনে কিন্তু আমরা মনোনয়নপত্র আমরা জমা দিয়েছিলাম, থার্ড হাইয়েস্ট নমিনেশন ফাইল আফটার জাতীয় পার্টি এন্ড দি আওয়ামী লীগ। তারপরে কিন্তু আমরা 200 আসনে কিন্তু মনোনয়ন কিন্তু আমরা প্রত্যাহার করে নিয়েছি 200 আসনে। এবং একটাই কারণ ছিল যে আমরা দেখেছি যে স্বতন্ত্র, যেখানে আওয়ামী স্বতন্ত্র থাকতে পারে, আবার একই সাথে যখন জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের, যেটা আমি মনে করি প্রধান নির্বাচনীয় বিরোধী দল,
হুম। তাদের সাথে যখন জোট থাকে তখন রাজনৈতিক ভাবে আমাদের গণতান্ত্রিক পর্যায়ে আসলে আমাদের চর্চাটুকু কতটুকু সাবলীল ভাবে প্রয়োগ করা যাবে বাংলাদেশ সেই নিয়ে আমাদের শঙ্কা ছিল দেখে কিন্তু আমাদের প্রার্থী আমরা প্রত্যাহার করে নিয়েছি। তারপরে বলছি সামান্য আচ্ছা। কয়েকটি আসনে আমরা প্রার্থী দিয়েছিলাম। সেই কুড়িগ্রামে আমরা সংখ্যাটা আসলে নিজ এখন এই মুহূর্তে কি অবস্থা রয়েছে, নির্বাচন যখন হয়ে গেল সেই নির্বাচনের পর্যবেক্ষণে অফকোর্স আপনাদের অফকোর্স অবস্থান? অফকোর্স একটি ক্রাইসিস আছে। আপনি এখানে কেউ আপনি অস্বীকার করতে পারবেন না। আমি পরিষ্কারভাবে গণমাধ্যমের সামনে বলেছিলাম যে আওয়ামী লীগের স্বতন্ত্র দিয়ে তো মানে বিরোধী দল নির্মাণ করা যায় না। এটা আমি তীব্র বিরোধিতা করেছি। আমি পাবলিক ফোরামে করেছি, অভ্যন্তরীণ ভাবে আওয়ামী লীগের বড় শীর্ষ নেতাদের কাছে আমি আমার বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে অন্তত পক্ষে আমি বলেছিলাম যে জোট হবে জাকের পার্টির সাথে জাতীয় পার্টি। এখানে তো জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের জোট হতে পারে না যেখানে বিএনপি নির্বাচন ময়দানে নেই। আমাদের এটাও একটা সুযোগ ছিল যে আচ্ছা। পঁচিশ পঁচিশ থেকে 26টা যেই বিরোধী বিরোধী দলগুলোর একটি জোটের একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা কিন্তু মানে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া হলো যখন স্বতন্ত্রের জন্য আমাদের নির্বাচনের ময়দানটা উন্মুক্ত করে দেওয়া হলো। তারপর যখন শেষমেশ জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের জোট হয়ে গেল তখন হুম। আসলে আমাদের রাজনৈতিক স্পেসটা আসলে কতটুকু থাকে সাগর ভাই, এটা আপনি ব্যক্তিগতভাবে আপনি বিবেচনায় রাখবেন এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হচ্ছে তারাও বিবেচনা রাখবে আশা করি। আপনাকে থ্যাংক ইউ। ধন্যবাদ। ডক্টর সাইম ফয়সাল, আপনার কাছে যদি আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি আপনার ব্যক্তিগত মূল্যায়ন যদি করতে বলি তাহলে আপনি কিভাবে বলবেন বিরোধী দল হিসেবে বিএনপির আসলে বর্তমান অবস্থান এবং নির্বাচন আগের অবস্থান থেকে এখনকার অবস্থান হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং আওয়ামী লীগের অবস্থান বা সরকারের অবস্থানকে আপনি মূল্যায়ন করবেন, সবকিছু মিলিয়ে আসলে আমাদের দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আপনি কতটা একজন নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসেবে আপনি কিভাবে দেখেন? দ্বিতীয়ত হলো আমরা দেখছি আরেকটা বিষয় যেটি হলো যুক্তরাষ্ট্রের আটলান্টিক কাউন্সিলের স্বাধীনতার সূচকে প্রায় 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এটির মন্তব্যে পাল্টা প্রশ্ন করেছেন জনাব ওবায়দুল কাদের সাংবাদিকদের যে যুক্তরাষ্ট্র তো পিছিয়েছে, যুক্তরাষ্ট্র কি পিছায় না? তিনি পিটার হাসকে পাল্টা প্রশ্ন করার চেয়ে প্রশ্ন ছুড়েছেন সাংবাদিকদের মাধ্যমে যে যুক্তরাষ্ট্র কি পেছাচ্ছে না। তো এই যে আমাদের পিছিয়ে যাওয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রের তুলনা করাটা যুক্তি কতটুকু বলে মনে করেন জনাব ডক্টর সাইম ফয়সাল? জি, সৌরভ ভাই, আমার প্রথমে একটা জিনিস আমি পরিষ্কার করে বলতে চাই যে বর্তমানে যে আওয়ামী লীগ এবং বিএনপি এক অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটি ইতিহাস রয়েছে, আজকে এখানে আমাদের সম্মানিত সহলোচক বাবুল সাহেব এখানে উপস্থিত আছেন, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান রেখে আমি বলছি আমরা আসলে বাংলাদেশে 53 বছর স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে কোনো এক বছরও আমার ব্যক্তিগতভাবে আমার জন্মলগ্ন থেকে আমি কোনোদিন গণতন্ত্রের কোনো পর্যন্ত দেখি নাই। এটা এটা বিএনপির আমলে বলেন, আপনি আওয়ামী লীগের আমলে বলেন, এমনকি আমি বলবো তত্ত্বাবধায়ক সরকার আমলে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের কোনো চর্চা কোনো স্তম্ভ বলে কিচ্ছু নাই এবং কোনো সময় ছিল না। হুম। এটা হচ্ছে চিরতরের বাস্তবতা। আওয়ামী লীগ আপনি যদি বিবেচনা করে দেখেন এই যে এই 91 সাল, 96, 2001 এবং 2008 সালে যে তথাকথিত বলা হয় যে তুলনামূলকভাবে গণতন্ত্রের যে চর্চা ছিল অন্তত পক্ষে ফেয়ার, আরবিট্রারিলি ফেয়ার নির্বাচন বলা যায়, এটা কোনোভাবে অ্যাবসলিউটলি ফেয়ার বলা যায় না। আমরা কিন্তু বাংলাদেশের বা প্রধান বিরোধী দল বা ক্ষমতাসীন দলের কোনো অংশ না। আমি একটি স্বতন্ত্র অবস্থান থেকে আমি বলছি বাংলাদেশে বর্তমানে যে ইকোনমিক্স অফ ইলেকশন যদি আপনি দেখেন, আমাদের সম্মানিত বাবুল ভাই আপনি নগরকান্দার নগরকান্দার ভোটার, আপনি ফরিদপুর 2 আসন নির্বাচন দেখেছেন, ফরিদপুর 1, ফরিদপুর 3, ফরিদপুর 4, আপনি ঢাকা 18, ঢাকা 7, ঢাকা 8, প্রত্যেকটি নির্বাচনী আসনে নির্বাচনের নির্বাচনের দিন কি পরিমাণ যে ব্যয়বহুল হয়ে গিয়েছে, আপনি পোলিং এজেন্ট বাবু দেখা যায় যে 6.5 থেকে 7 কোটি টাকা নির্বাচনের দিন খরচ হয়েছে। 15 দিন সাইকেলে 15 দিন নির্বাচনে আমি জানি ফরিদপুর একটি মানে আসন, আমি নাম একজন উচ্চারণ করে বলছি একজন না, এমপির খরচ বলতেছেন? যে প্রতিদ্বন্দ্বীর খরচ। হ্যাঁ, মানে এমপি ফরিদপুর নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী। ফরিদপুরে একটি আসনে 40 কোটি টাকা 15 দিনে খরচ হয়েছে। আপনি দেখেন আসলে আমাদের রাজনীতি করার কতটুকু স্পেস থাকে। বাংলাদেশে যারা আসলে আসলে ক্ষমতাসীন অবস্থানে রয়েছে বা ধনী শ্রেণীর যারা ব্যক্তিত্ব এই যারা এই রয়েছে, টাকা কাদের পেছনে খরচ করেছে এটা খুব ইন্টারেস্টিং, আপনার কাছে একটু জানতে চাই। ফরিদপুরের আমি মানুষের পরিষ্কার করে এত বলি চাহিদা, সাগর একটু ভাই, জানতে চাই যেহেতু বাংলাদেশে আপনিও 2,000, ফরিদপুরে। 3,000, 4,000, 5,000 টাকায় ভোট বেচা কিনা হয়, এটা আপনি গণতন্ত্র বলতে পারেন? এবং ও আপনি এটাও ভাই। বলবো যে ও বিএনপির আমলে কিন্তু সেটাও কিন্তু হয়েছে, আওয়ামী লীগের আমলও হয়েছে, বিএনপির আমল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের আমলও কিন্তু আমরা দেখেছি। এটা হচ্ছে একদম বাংলাদেশের গ্রাসরুটস এর বাস্তবতা। এখন কথা হচ্ছে আমরা আমাদের অনেকে সমালোচনা করতে পারে যে হুম। যে বাংলাদেশে আমরা নীতি নৈতিকতার আমাদের স্থানের জায়গা থেকে আমরা নির্বাচনে কেন অংশগ্রহণ করছি বা কেন অংশগ্রহণ করছি না, এখানে সরকার চাপ দিচ্ছে, এখানে বিরোধী দল চাপ দিচ্ছে। আমাদের যোগ কিন্তু সম্পূর্ণভাবে জনগণের সাথে, জাতির সাথে। এখানে আওয়ামী লীগ বিএনপির প্রশ্ন না, এখানে প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জনসাধারণের কথা। বাংলাদেশে আমরা
গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে আমরা ব্যর্থ হয়েছি। এটা প্রধান বিরোধী দলও ব্যর্থ হয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগও কিন্তু ব্যর্থ হয়েছে। কিন্তু তুলনামূলকভাবে আমার এই জিনিসটা বলতে হয় যে বর্তমান যে বাংলাদেশের চর্চাটা রয়েছে, যেটা আমি মনে করি সব থেকে শঙ্কাজনক একটি বাস্তবতা, এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপির এখানে কিন্তু ব্যত্যয় ঘটেনি। আমি যেটা বলছি, আজকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিছু সংখ্যক ব্যবসায়ীদের কাছে কিন্তু আজকে জিম্মি হয়ে গিয়েছে। সাগর ভাই, আমি অন দ্য রেকর্ড বলছি, আজকে যে অর্থনীতিটা আমরা নির্মাণ করেছি, এটা Right. কিন্তু এই খেসারত কিন্তু আওয়ামী লীগেরও কিন্তু নেতাদের একসময় দিতে হবে। এখানে কিন্তু যারা আজকে মানে একরকম অলিগার্ক, জিম্মি হয়ে গেছে। তথাকথিত যারা অলিগার্ক রয়েছে, দে হ্যাভ নো লয়্যালটি টু দি আওয়ামী লীগ। আজকে ক্ষমতা থেকে আওয়ামী লীগ চলে যাক, কালকে দেখবেন বিএনপির ব্যানারে নেমে গেছে। কালকে বিএনপি ক্ষমতা থেকে নেমে যাক, দেখবেন জাতীয় পার্টির ব্যানারে নেমে গেছে। এরা সুবিধাবাদী পার্টির সাথে তারা সবসময় সম্পৃক্ত থাকে। এরা এরা একটি দেশ বিরোধী একটি চক্র রয়েছে, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে চরম ভোগান্তির মধ্যে কিন্তু ফেলে দিয়েছে। ব্যাংকিং খাত থেকে শুরু করে, ইন্স্যুরেন্স খাত থেকে শুরু করে, এদের বিরুদ্ধে বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করতে হবে। একটা সাগর ভাই, আমি এখানে আমার উল্লেখ করা আমি মনে করি যে অত্যন্ত জরুরি। দিস ইজ দি এজ অফ ডিএনএ সিকোয়েন্সিং, দিস ইজ দি এজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দিস ইজ দি এজ অফ কোয়ান্টাম ফিজিক্স। কিন্তু বাংলাদেশ তুলনামূলকভাবে আমরা কতটুকু পিছিয়ে যাচ্ছি এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে। যদি আমরা আগামী প্রজন্মের ভিতরে যদি আমরা বিনিয়োগ করতে না পারি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে যদি আমরা বিনিয়োগ করতে না পারি, তথ্য প্রযুক্তিতে যদি সঠিকভাবে আমরা মূল্যায়ন না করতে পারি, প্রযুক্তিতে যদি যথার্থভাবে আমরা বিনিয়োগ না করি, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যদি ফান্ডিং আমরা না করি, তুলনামূলকভাবে অনেক পিছিয়ে যাচ্ছি। এই যে সেম রেটরিক আওয়ামী লীগ বিএনপি এখানে গালাগালি করছে, এখানে তারা এক অপরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে রেটরিক, কন্টিনিউয়াস সাইকেল, এন্ড এই প্রজন্ম কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করেছে। এই পলিটিক্স এর সাথে তারা কিন্তু আর আইডেন্টিফাই করতে পারছে না নিজেদেরকে। তো আমার প্রস্তাবনা থাকবে একজন তরুণ প্রজন্মের একজন অংশীদার হিসাবে, যে কিরকম চাচ্ছেন আপনি তাহলে একজন নতুন প্রজন্মের অংশীদার হিসেবে? আমার প্রস্তাবনা ছিল যে নির্বাচনী কমিশনে যদি আসলে সত্যিকার অর্থে সার্ভিস সেক্টরে যদি পলিটিশিয়ান আমরা দেখতে চাই ভবিষ্যতে, মেধাবী, সৎ, দুর্নীতি মুক্ত, কলঙ্ক মুক্ত যদি মানুষগুলোকে যদি রাজনীতি মূলধারায় যদি আমরা সম্পৃক্ত করতে চাই, তাহলে এই যে বর্তমানে যে নীতিমালাটা রয়েছে যে 25 লক্ষ টাকা, এটা তো অ্যাবসলিউটলি ফার্সিবল। বাংলাদেশে আমি আবার বলছি যে 40 কোটি টাকা দিয়ে যদি একটা 15 দিনের নির্বাচনে খরচ করে দেখেন, বাংলাদেশে আয়ের উৎস কিন্তু জনগণ। যারা রাজনীতি করেছে, যাদের আজকে ব্যয়বহুল অবস্থানে রয়েছে, প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট টেন্ডার্স সব থেকে বড় আয়ের উৎস। আপনি এলজিইডি মিনিস্ট্রি থেকে, পাওয়ার মিনিস্ট্রি থেকে শুরু করে যে কোনো মন্ত্রণালয় থেকে বলবে গভর্নমেন্ট টেন্ডার্স ইজ পাবলিক মানি, দিস ইজ ট্যাক্স পেয়ার মানি। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকিং সেক্টর থেকে, যারা সরাসরি ব্যাংক থেকে আমানতকারীর অর্থ আত্মসাৎ করে দেশ থেকে অর্থ পাচার করে দিয়েছে বা তাদের নির্বাচনী ক্যাম্পেইনে তার এক্সপেন্স হিসাবে তালিকাভুক্ত করেছে। আর তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার বাজার। আপনি দেখতে পারবেন না আজকে আমাদের বিনিয়োগের যে স্থানটা, বাংলাদেশের মানুষ কিন্তু সঞ্চয়ের কোনো জায়গা নেই, বিনিয়োগের কিন্তু কোনো স্থান নেই। এই যে ক্রমাগত ভাবে টাকার মূল্য যে পর্যায়ক্রমে যে অধপতন করছে, অবনতি করছে, এটার থেকে বেরিয়ে আসার জন্য আমার প্রস্তাবনা হচ্ছে একটা ন্যাশনাল কনসেনসাস উইথ ইমিডিয়েট এফেক্ট আমাদের সৃষ্টি করেন। যেই দল মত নির্বিশেষে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করে, যেটাই বলেন না কেন, একজন সাধারণ কৃষক কিন্তু এখন কেয়ার করে না, সে তোয়াক্কা দেয় না আওয়ামী লীগ আসুক না বিএনপি আসুক। বাংলাদেশে এক একটা ইউনিয়নে ওই আওয়ামী লীগ করে 1% আর বিএনপি করে 2%, এই চলমান কিন্তু ধারায় কিন্তু অব্যাহত রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে না পারলে আসলে আমি আশঙ্কা করছি বাংলাদেশের ভবিষ্যতের অর্থনীতি যে কতটুকু যে সংকটজনক অবস্থানে যাবে। এবং একটা ন্যাশনাল কনসেনসাস অবশ্যই না আসতে পারে। দেখেন, বিএনপি যদি বয়কট করতেই নির্বাচনটা, আমার প্রস্তাবনা থাকতে আপনি 2008 সালে বয়কট করতেন। 2014 সালে যেখানে আপনাদের 50টা জেলার মতো আপনার দখল হয়ে গিয়েছে, আপনারা কেন নির্বাচনে আসেন নাই? হ্যাঁ, 2018 এবং 2024 সালের কথাটা আমি ভিন্নভাবেই দেখছি, কিন্তু 14 সালে না আসাটা একটা মিস্টেক ছিল। আপনার তো আওয়ামী লীগকে সত্যিকার অর্থে তো ওয়াক ওভার তো দিয়েছে, সেখানে অন্তত পক্ষে যদি 120টা 130টা সিট নিয়ে যদি আসা যেত, তাও আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, আমি মনে করি যে একটি শোচনীয় একটি অবস্থান, আমি মনে করি যে বাংলাদেশের বৃহত্তরের স্বার্থে একটি সফলতা বয়ে যেতে পারতো। কিন্তু বর্তমান বাস্তবতা সেখানে আমরা দেখতে পাচ্ছি না, এবং ইকোনমিক্স অফ এবং ইলেকশন এটা আরো ইজ আরো কমপ্লিটলি অন্ধকারের দিকে যাচ্ছে, আরো ডিসপ্রপোর্শনাল। ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে বলে মনে করেন। এই কারণে একটা জাতীয় এবং দলমত ঐক্যের নির্বিশেষে এখানে জায়গায় আওয়ামী লীগেও যাওয়া। অনেক ভালো মানুষ রয়েছে, এখানে বিএনপিতে অনেক ভালো মানুষ রয়েছে, কিন্তু নেতৃত্বের স্থানে যদি তারা না আসতে পারে, বাংলাদেশে কোনো গুণগত কোনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনা নেই। এটা হচ্ছে একদম চিরতরের বাস্তবতা। এন্ড আই স্পিক অ্যাজ এ টার্সিয়ারি, নট এজ এ স্পেকটেটর বাট এজ এ পার্টিসিপেটর। আমরা কিন্তু নির্বাচনে কন্টেস্ট করেছি, আমরা কুড়িগ্রাম 1-এ 61,123 ভোট পেয়েছি এই নির্বাচনে। কিন্তু মহাজোটের প্রার্থী আমরা শেষ মুহূর্তে আমরা দেখলাম যে 2:30 পর্যন্ত আমরা বিজয়, 2:30টার পরে কিন্তু আমরা পরাজয়।
আমরা জানতাম নির্বাচনের ফলাফল কি হতে পারে, কিন্তু তারপরও আমাদেরও তো একটি স্বপ্ন রয়েছে দেশের মানুষের খেদমত করার জন্য, দেশের মানুষের সার্বিক উন্নতির জন্য আমাদেরকে আত্মোৎসর্গ করার জন্য। তো উই হ্যাভ আ স্ট্রং কমিটমেন্ট টু দ্য পিপল অফ বাংলাদেশ। ইটস রিগার্ডলেস অফ আওয়ামী লীগ অর বিএনপি। আমরা জনগণের কথাটা বলতে চাই, জনগণের কাছে যে তাদের কষ্ট, তাদের জি। সুখ দুঃখের কথা আমরা জাতীয় ফোরামে আমরা তুলে ধরতে চাই। আমি ওই